প্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে হিলি টিভি সরাসরি লাইভ অনুষ্ঠানে যারা সংযুক্ত হয়েছেন সকলকে আকাশপ্রীতি এবং শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকে আমাদের হিলি টিভি স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমেদ, যিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। আজকে আমরা কথা বলবো ওনার সাথে সমসাময়িক বিষয় নিয়ে এবং আমাদের প্রথমে আপনাকে আমাদের হিলি টিভি স্টুডিওতে আজকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ হিলি টিভিকে। প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে সিলেট মহানগরে কিন্তু যে দিন দিন কিন্তু যে কিশোর গ্যাংয়ের যে প্রবণতাটা দিন দিন বেড়েই যাচ্ছে, তারা কিন্তু নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? কিশোররাই তো আমাদের দেশের সম্পদ। আমাদের আওয়ামী লীগের অঙ্গ বা সহযোগী সংগঠন যেটা বোঝায় যুবলীগ, আমরা সাধারণত তাদেরকে ছাত্রলীগকে যুবলীগকে সবসময় যে শিক্ষা দেই যে জনগণের সেবামূলক কাজ নিয়ে যাতে ব্যস্ত থাকে, লেখাপড়ার সাথে সাথে কোনো ধরনের আজে বাজে কাজে যাতে না যায়, কোনো ধরনের গেঞ্জামে না যায়, যেগুলো পার্টির ইমেজ নষ্ট করে সেই সব কাজে যাতে না যায়। নেত্রীরা আমাদের নির্দেশ যে আমরা যারা মুরব্বী সংগঠন যেটি আওয়ামী লীগ আমরা আছি, যারা আওয়ামী লীগ করি, আমাদেরও তো ছেলে পেলে আছে, আমরাও তাদেরকে বলি যে তোমরা ভালো কাজ করো, লেখাপড়া করো, বড় হও, দেশ চালাবে তোমরা এই কিছুদিন পরে। সুতরাং তোমরা যদি খারাপের দিকে যাও তাহলে দেশটা তো ধ্বংস হয়ে যাবে। সেই লক্ষ্যে আমরা সবসময় উপদেশ দিই কিশোরদেরকে, যারা প্রাপ্তবয়স্ক হয় নাই এখনো, তাদেরকে দেই। আর যারা লেখাপড়ায় তারা আয়ত্ত করতে পারছে না, নিম্ন মধ্যবিত্ত অনেকে আছে, লেখাপড়া যদিও সরকার বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছে, লেখাপড়ার ব্যবস্থা করেছে, পরেও তাদেরকে কিন্তু স্কুলমুখী করা যাচ্ছে না। কিন্তু আমাদের কথা যেটা হচ্ছে, সরকারের কথা যে সবাইকে অন্তত পক্ষে স্কুলে যেতে হবে, লেখাপড়া করতে হবে, পড়ানোর সাথে সাথে স্কুলের কিছু পয়সাও, টাকা পয়সাও যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া হয়। সুতরাং আমার মনে হয় আমরা যদি গার্জিয়ান যারা আছি, আমরা মা বাবা যারা আছি, তারা যদি সচেতন থাকি, তাহলে আমার মনে হয় তাদেরকে যদি মানবিকভাবে আমরা বুঝাই, তাদেরকে আমরা সবসময় উপদেশ দিই, ভালো উপদেশ দিই, আমাদের দায়িত্ব আমাদের ছেলে মেয়েদেরকে ভালো পথে চলার জন্য বলা, ইনশাআল্লাহ দেশ অনেকটা ভালোর দিকে যাবে। ওরা ভালো হবে, চরিত্র তাদের সঠিক মতো গঠন করে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সিলেটে যে যানজটের কারণ যে অবৈধ সিএনজি স্ট্যান্ড এবং তারা যথাযথ কিন্তু গাড়ি পার্কিং করে তারা সিএনজি স্ট্যান্ড গড়ে তুলেছে, এবং যে সিলেটে যে ফুটপাতে যে কাপড়ের দোকানগুলো রয়েছে, এ নিয়ে কিন্তু আপনারা পুলিশ কমিশনারের সাথে যতটুকু জানি আপনারা একটা মিটিং করেছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে, এটা যথার্থ একটা প্রশ্ন করেছেন। পুলিশ কমিশনার সাহেবের সাথে এই ধরনের কোনো মিটিং আমার মহানগর আওয়ামী লীগের হয় নাই, আমার জানা নেই। একটা মিটিং হয়েছে ওনার সাথে আমাদের কোতোয়ালি থানায়, যেটা ওই যে পাবলিককে নিয়ে, ওয়ার্ডের পাবলিককে নিয়ে মিটিং হয়েছে, আইন শৃঙ্খলা সম্পর্কে মিটিং হয়েছে। যানজটের ব্যাপারে আপনারা যেভাবে প্রশ্ন করতেছেন, জনগণ অতিষ্ঠ, আমরা অতিষ্ঠ। আমিও তো নাগরিক এই দেশে, আমি শুধু আওয়ামী লীগ করি না, আমিও নাগরিক, আমিও ভালো মন্দে জনগণের থাকতে হয়। আমার কথা হইল সিএনজি রেজিস্ট্রেশন বন্ধ, বিক্রি হয় কিভাবে? যে জায়গায় রেজিস্ট্রেশন নাই, দেওয়া হচ্ছে না, এই জায়গায় সিএনজি বিক্রি করার তো কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কিভাবে হয় এই জিনিসগুলা? আর ইদানিং যানজটের কারণ হচ্ছে একটা রিক্সার মধ্যে, ইঞ্জিন চালিত রিক্সা অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর পরিমাণে রিক্সা হচ্ছে। আমার মনে হয় আমার গাড়ির সংখ্যার চেয়ে বেবি ট্যাক্সির জন্য হাঁটা দুর্গ হয়ে পড়েছে, এবং প্রত্যেক নাগরিক মা বোন যারা চলাফেরা করে রাস্তায় বাজারে যায়, তাদের জন্য একটা মারাত্মক ব্যাধি হয়ে দেখা দিয়েছে। এই ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা কমিটি এখনো বসে নাই, আমরা মিটিং বলে জেলা প্রশাসকের এখানে আমাদের ফোরাম আছে, কথা বলবো। আর মহানগরের সভাপতি হিসাবে আমি খুব শীঘ্রই কমিশনার সাহেবের সাথে এবং আগামী 1 তারিখ ট্রাফিকের ডিসির সাথে আমাদের শহীদ মিনার একটা মিটিং আছে, উনি দাওয়াত করেছেন আমাকে,
অবশ্যই আমি যাব আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলবো। এবং উনি খুবই ভালো মানুষ, ট্রাফিকের যে আমাদের ডিপ্টি কমিশনার ফয়সল মাহমুদ, আমার মনে হয় ওনার সাথে কথা বলার পরে আমরা একটা পর্যায়ে বুঝতে পারবো এবং আমাদের কিছুটা উন্নতির আমরা আশা করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আমি করতে যাচ্ছি যে রায়হান হত্যা এবং দর্শন খুন, এই যে এসব অপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটছে, এসবের বিরুদ্ধে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট পরিমাণে আইন বলেন বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছেন এবং দর্শনের বিরুদ্ধে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য উনি কিন্তু যথেষ্ট পরিমাণ করেছেন এবং সেটা কিন্তু কার্যকর হয়েছে। তারপর কিন্তু এসব অপরাধ কমছে না, সেই বিষয়ে আপনার মতামত কি? আমাদের দেশটা তো বাংলাদেশ। সৌদি আরবে কোন এই ধরনের অপরাধ করলে তাদের গর্দান যায়, মানে কল্লা কাটা হয় জনসামান্যকে, তারপরেও তো ঘটতেছে মধ্যে মধ্যে। আমাদের এখানেও আইন হয়েছে দর্শনের যে মৃত্যুদণ্ড, এটা কিন্তু আগে ছিল না, জননেত্রী শেখ হাসিনা করেছেন। এবং আরো যেটা বলেছেন আপনি, এই জিনিসটা কিন্তু আমাদের সরকারের নোটিশে আছে যে দর্শন, গণহত্যা এবং রায়হানের সম্পর্কে যে কথাটা বলেছেন, রায়হানের জিনিসটা প্রথমে যেদিকে সিলেটকে উত্তপ্ত করার জন্য যে পরিকল্পনা ছিল, আমি বলবো কুচক্রি মহল, হ্যাঁ বলতেই হবে কুচক্রি মহল। রায়হানের মা সুজা সরল, ওনার ছেলে মারা গেছে, স্বাভাবিক জিনিস, কিন্তু নিশ্চয়ই একটা কারণ আছে। আমরা প্রথম দিকে ওনার মার সাথে দেখা করেছিলাম, আমি আমার সাথী যারা আছেন গিয়েছিলাম। পুলিশের লোকজন তো সার্বক্ষণিক খোঁজখবর আছে, কমিশনার সাহেবও গিয়েছেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা গিয়েছেন। আমরা সবাই বলেছি আকবর যে ছিল মূল ঘটনার জন্য দায়ী, তাকে ধরা হবে। কিন্তু আমরা বলেও কিন্তু সবাইকে সামলাইতে পারি নাই। ওনারা একেবারে কয়েকজন লোক এখানে সার্বক্ষণিক তাদের রাত দিন এই জায়গায় উস্কানি দিত ভদ্র মহিলাকে। শেষ পর্যন্ত আমরা যেটা বলেছি, আমাদের কথাই ছিলাম, পুলিশ তাদের কথা রেখেছে। অনেক কাঠকর পুড়িয়ে কোথার থেকে, ভারত থেকে বলতে গেলে অনেক কষ্ট করে তাকে খানাইঘাটের দনা সীমান্ত দিয়ে আমাদের পুলিশ, আমাদের এসপির, আমি বলতে হবে এটা উনারই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং ওনার সাথে যারা কাজ করেছে, কি জন্য উনি সিলেটের এসপি, দনা সীমান্তে কিন্তু ধরা পড়েছে। উনার যে গোয়েন্দা সংস্থার কার্যক্রম অনুসারে কিন্তু ওই ভোটারে ধরা পড়ছে, নতুবা সালাউদ্দিনের মতো চিরাঙ্গের লোক ধরা পড়ে কিন্তু ওই জায়গায় বিচার হয়েছে ভারতে। তাকে যদি ধরা হতো ওই জায়গায় তার বিচার হইতো, হয়তো আমরা আনতে পারতাম না তাকে। ভাগ্য ভালো, আল্লাহর হুকুম। আমরা সোজা সরল লোক, আওয়ামী লীগ সোজা আইনের শাসন চায়। জননেত্রী শেখ হাসিনাও বলেছেন যে আইনের শাসন ইনশাল্লাহ বিচার হবে। এবং সিলেটের এসপিও ভদ্রলোক, খুব ভালো লোক, চেষ্টা করেছেন এবং উনি আসার পর কিন্তু সিলেটের অনেক অপরাধ কমে গিয়েছে আমি বলবো। এবং উনি ওনার কিন্তু ওই গোয়েন্দা দিয়ে এই ওইটাকে খাসিয়া পুঞ্জের মাধ্যম থেকে আমরা কোনো অবস্থায় শান্তিপূর্ণভাবে আমাদের দেশে নিয়ে আসতে পেরেছি, নতুবা হয়তো সম্ভব হতো না। আমি এসপিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি তার সহকর্মী যারা সহযোগিতা করেছেন, অনেক পাবলিকও আছেন যারা ওইখানে, তাদের আমাদের খবর আবার অনেক সময় দিয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং ওই আকবর ধরার পরে পরিস্থিতি এখন ঠান্ডা হয়ে গেছে। আইনে যা হওয়ার তা হবে। ফাঁসি চাই, আমরাও বুঝলাম ফাঁসি চাই, কিন্তু এটা তো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, বললেই তো হবে না। আইনের প্রক্রিয়ার মাধ্যমে ইনশাল্লাহ যদি ফাঁসির মতো তার অবস্থা, সে দোষী হয়, তার ফাঁসি হবে। আরো অত লোকজন সাথে থাকে আছে, তাদেরও তো বিচার হবে, এটা আমরা নিশ্চিত। এবং আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাস করেন এবং এই দিক দিয়ে উনি খুবই কঠোর, আমরাও কঠোর। সংগঠন যারা করি, বিচার হোক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কিছুদিন আগে ওয়ার্ল্ড হেলথ কেয়ার অর্গানাইজেশনের যে চেয়ারম্যান, কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটা কিন্তু আমাদের বাঙালি জাতির জন্য গর্বের বিষয় এবং আমাদের সাধারণ নাগরিকদের জন্য কিন্তু একটা গর্বের বিষয়। এই যে একটি অত্যন্ত বাংলাদেশে গর্ব করার মতো বিষয়, তিনি এই পদটি লাভ করেছেন, সেই বিষয়ে কি বলবেন? স্বাভাবিকতই আমি যেহেতু আওয়ামী লীগ করি, আমার নেত্রী পেয়েছেন, আমার বাংলাদেশ গর্বিত হয়েছে। উনি কো-চেয়ারম্যান নির্বাচিত হয়, আমি কৃতজ্ঞতা জানাই যারা নির্বাচিত করেছেন, নেত্রীকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি তারা সঠিক সময় সঠিক কাজটি করেছেন, কারণ এখন কোভিড পিরিয়ড চলছে আমাদের দেশে।
আমি তো যেটা দেখি, যেটা শুনি, আত্মীয় স্বজন আমার তো প্রত্যেক দেশেই আছে, আমি দেখি সব দেশের চেয়ে আমরা অনেকটা ভালো ছিলাম। ইদানিং একটু আবার খারাপের দিকে কিন্তু চলে যাচ্ছে। এই কারণে আমরা সবাই গ্রাম দেশের লোকজন কথাবার্তা কিন্তু আমাদের আমলে নেয় না। নেত্রী সব সময় বলতেছেন যে আমাদের মুখে মাস্ক রাখার জন্য, কিন্তু আমরা জুতা খোলা মাঠেও মাস্ক লাগাই না, আমরা খোলা মুখে চলাচল করি, দূরত্ব বজায় করি না, আমরা স্বাস্থ্য সুরক্ষা করার জন্য কথা মেনে চলি না। যদি আমরা মেনে চলি, এখনো আমার মনে হয় ইনশাল্লাহ কম আছে, আমরা এই আপদ থেকে আমরা বাঁচতে পারবো। বিশ্বের চেয়ে আমাদের অবস্থা ভালো, এবং যথাসময়ে তারা নেত্রীকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এই লক্ষ্যে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। সর্বশেষ করোনার আপডেট যে 29 জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন 1788 জন, এটা আজকের যে রিপোর্টে এসেছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আপনিও কিন্তু একজন করোনা যোদ্ধা, সেই বিষয়ে আপনি কি বলবেন? করোনা যুদ্ধ আমাদের তো অনেকেই হয়ে গেছেন, আমিও করোনা জয়ী হয়েছি বলতে হবে। আল্লাহ আমাকে মাগফিরাত করেছিল, নতুবা তো আমারও হয়তো দুর্ঘটনা ঘটতে পারতো। অনেকেই মারা গিয়েছেন, বন্ধু বান্ধব সহ। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, উনিও আক্রান্ত, পররাষ্ট্রমন্ত্রী, ইনশাল্লাহ সুস্থ হতে। আমাদের পরিকল্পনা মন্ত্রীও তো আমাদের আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়েছেন। আরো অনেকে, আমার হানিফ ভাই আক্রান্ত হয়েছিলেন, আমাদের নানক ভাই আক্রান্ত হয়েছিলেন, ইনশাল্লাহ সুস্থ হয়েছেন। আমরা সবার জন্য দোয়া করি যারা আক্রান্ত হয়েছেন। আমাদের সাংগঠনিক সম্পাদক শফিক সাহেব আক্রান্ত হয়েছিলেন, সুস্থ হয়েছেন। এইভাবে আমাদের আওয়ামী লীগের অনেক নেতা কর্মী পর্যায়ক্রমে আক্রান্ত হচ্ছেন, আল্লাহর হুকুমে সুস্থ হয়েছেন। এখনো কোনো খারাপ খবর আমরা শুনি নাই। আমরা দোয়া করি আমাদের নেত্রীকে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে হায়াত দেখ। নেত্রী বাঁচলে বাংলাদেশের উন্নতি হবে। নেত্রীর কারণেই আজকে আমরা বিশ্বের কাছে কিন্তু অনেক পরিচিতি, আজকে একটা অবস্থান করতে পেরেছি। নেত্রী অবস্থান করতে পেরেছেন। আজকে দেখেন না, নির্বাচন নিয়ে ট্রাম্প যে তামসা করলো, বাংলাদেশে তো সে ধরনের আমরা কিছু হয়ে নাই। এখন দেখা যায় যে সবচেয়ে আমরা যাকে ফলো করব, ট্রাম্পের আমেরিকার দেশ, সেইখানেও এটা তাদের নাটকীয় ব্যাপার। যাই হোক, এইসবে তাদের ব্যবহার বলতে চাচ্ছি না। আমি বলবো যে আমরা সব দিক দিয়ে ভালো আছি। আল্লাহ শুধু আমাদের নেত্রীকে হায়াত দান করুক, উনি আমাদের মধ্যে বেঁচে থাকুক। আমরা যদি ওনার মাধ্যমে কাজ করার সুযোগ পাই, ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু আমাদেরকে সবার সৎভাবে যার যার উপরে দায়িত্ব সেভাবে আমরা পালন করতে হবে। আমরা যদি সততা হারিয়ে ফেলি, নেত্রী কি করবে? কতজনকে ঠিক করবে? সুতরাং আমি আমার নেতৃবৃন্দ, কর্মী বাহিনী যারা আছে সবাইকে বলবো, আসুন আমরা সবাই শপথ নেই, আমরা নেত্রীর যে নির্দেশ তার মতো সততার সাথে কাজ করি, দেশটাকে আমরা উন্নত বাংলাদেশে পরিণত করি। এই আমার আশ্বাস, এই আমার বিশ্বাস। যেহেতু আপনি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, ইতিমধ্যে কিন্তু সিলেট বাংলাদেশ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন সবগুলো কমিটি কিন্তু পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশ এসেছে, এবং কয়েকটি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছেন, যে যেমন যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। এই বিষয়ে আপনার সিলেট মহানগর আওয়ামী লীগের যারা আসবেন বা পূর্ণাঙ্গ কমিটি আসবেন, তারা কতটুকু সিলেট মহানগরকে এগিয়ে নিতে পারবেন বলে আপনি মনে করেন? কারা আসবেন, যারা আসছেন টুকটাক তো ঠিকই আছে। কারা আসবেন আমরা এখন এখানে বলতে পারবো না। আমাদের নজরে রাখছি, আমরা পর্যালোচনা করছি, অতীত ইতিহাস দেখছি, ভবিষ্যতে কি করতে পারে তা মূল্যায়ন আমরা করছি। সেই চিন্তা করে আমরা, যদিও 10% খারাপ লোক অজান্তে এসে যায়, এটা বলতে পারবো না যে 100% শুদ্ধ করতে পারবো। আমরা সবার সহযোগিতায় ভালো লোক যারা আছে, যারা জনগণের চিন্তা করে নেত্রীর নির্দেশিত মতো কাজ করে, যারা চেইন অফ কমান্ড মেনে চলে, সেসব লোক দিয়ে, ভদ্র ছেলেগুলো নিয়ে, তাদেরকে নিয়ে আমরা ছাত্রলীগ করব, যুবলীগ করব, এবং অন্যান্য যেসব লীগ হচ্ছে সেগুলো আমাদের জানা মতে এখনো ভালো পর্যায়ে আছে। ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন, আপনারা তো আছেনই সিলেটে। প্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা মাশিকুদ্দিন আহমেদ ওনার সাথে। আপনারা শুনলেন ওনার কথা। আমরা চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ওনার কাছ থেকে ওনার সংগঠন সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে এবং সমসাময়িক ঘটনাগুলো ঘটে যাওয়া সিলেটের সেসব বিষয় নিয়ে কথা বলার জন্য। এতক্ষণ যারা হিলি টিভি সরাসরি লাইভে ছিলেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনি আজকে আমাদের হিলি টিভি স্টুডিওতে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো শুধু এটুকুই,
যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এই যে মুহূর্ত চলছে দেশে, আমাদের দেশে না বিশ্বে, আমাদের দেশে কিন্তু কোনো পত্রিকার কাগজে আমি একটা লোক না খেয়ে মারা গেছে দেখি নাই। এই যে কোভিড পিরিয়ড চলছে কিন্তু আমাদের কোনো অভাব অনটন নাই, সবাই মোটামুটি পেটে পাতে আছি। জি। এবং আমি আশা করব আপনারা সবাই ধৈর্য ধরেন, আমরা নেতৃত্বকে মেনে চলুন, নেত্রীর প্রতি আস্থা রাখুন। ইনশাআল্লাহ দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এবং আমার মনে হয় নিকট ভবিষ্যৎ, খুব একটা দেরি না, নিকট ভবিষ্যতে আমরা উন্নত দেশের কাতারে পৌঁছতে পারবো। এই নেত্রীর নির্দেশিত পথে যদি আমরা শুধু চলতে পারি, ধৈর্য ধরি একটু, আমার বিশ্বাস আপনারাও সবাই আমার সাথে আমার মনে একমত হবেন। আসুন আমরা সবাই এইভাবে চলি, দেখবেন ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ যারা আমাদের হিলি টিভির এই সরাসরি লাইভে সংযুক্ত হয়েছে, আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নেব। তার আগে একটি কথাই বলবো যে কোভিড-19 করোনা ভাইরাস থেকে নিজে সচেতন হন, আপনার আশেপাশে যারা আছে সকলকে সচেতন করুন, নিজে মাস্ক ব্যবহার করুন এবং নিজের পরিবারকে সচেতন রাখুন। নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ফারুক এবং ক্যামেরায় ছিলেন আব্দুল গফুর রাজু। ধন্যবাদ আপনাদের সবাইকে, হিলি টিভিকে।